নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কারার ওই লৌহ কপাট। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? রবি ঠাকুর মানব সভ্যতার কথা বলেছিলেন, মানুষের কথা বলেছিলেন এবং শেষমেশ ভগবান বলে যদি কেউ থাকে সেই পরম করুণাময়কে প্রশ্ন করেছিলেন। অন্যায় করেই যাবে, চরমতম অন্যায় করে যাবে, আর যার প্রতি আমাদের প্রতিদিনের ঘৃণা জমতে জমতে পাহাড় হয়ে গেছে। যে অন্যায়ের জন্য আমরা সেই অপরাধীর চরমতম শাস্তির কথা বলছি, তাকেও ক্ষমা করতে হবে? তাকেও কি ক্ষমা করা যায়? হে ঈশ্বর পরম করুণাময়, তাকেও কি ভালোবাসা যায়? রবি ঠাকুরের কাছে এই প্রশ্নের জবাব ছিল না, আর ছিল না বলেই প্রশ্নতেই শেষ হয়েছে ওই কবিতা। আজ আমরা সেই প্রতিকারহীন শক্তির অপরাধে, যেখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তার এক গল্প বলি। যেখানে কনফোর যোগী আদিত্যনাথের ডেরা, সেখান থেকেই গল্পের শুরুয়াত। গল্পের নায়ক এক ডাক্তার, ডক্টর কাফিল খান। মণিপাল ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাশ করে কিছুদিন সিকিমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পড়িয়েছেন। শেষে 8ই আগস্ট 2016-তে বাবা রাঘব দাস মেডিকেল কলেজ গোরখপুরে লেকচারার হিসেবে কাজ শুরু করলেন। আর ওই গোরখপুরেই অজানা কারণেই এনকেফেলাইটিস হয়, প্রায় প্রতি বছর শিশু মৃত্যু হয়। যে বছর ইউপিতে নির্বাচনে যোগীজি মুখ্যমন্ত্রী হলেন, ঠিক সেই বছর 2017 অগস্ট মাসে 63 জন শিশু মারা যায়। ঠিক তার আগে 10ই আগস্ট হাসপাতালের অক্সিজেন সাপ্লাই কেটে দেওয়া হয়। তিনি নিজে বেরিয়ে পড়েন অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে, নিজে পয়সা দিয়ে কিছু সিলিন্ডার কিনে আনেন। 63 জন শিশু মারা গেলেও বেশ কিছু শিশু অবধারিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। খবরের কাগজে এই ঘটনা লেখা হয়। কনফোর যোগীর নিজের রাজত্বে ঘটনাটি তিনি ডক্টর খানকে ডেকে দাবরানি দেন। সেটা ছিল মূলত প্রেসের সামনে মুখ খোলার জন্য। খান সেই সব মুখ বুঝে শোনেননি, জবাবও দিয়েছেন। আর তার এই অসাধারণ কাজের জন্য দুদিন পরেই 13ই আগস্ট ডক্টর খানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ওই দিনেই তার বিরুদ্ধে সরকারি চাকরিতে গাফিলতি, সেকশন 409, অনিচ্ছাকৃতভাবে হলেও মৃত্যুর দায়, সেকশন 308, অপরাধমূলক ষড়যন্ত্র, সেকশন 120B, জালিয়াতি, সেকশন 420, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে এফআইআর দায়ের হয়। তিনি অজামিনযোগ্য অপরাধের ভিত্তিতে গ্রেফতার হন। 9 মাস পরে 25শে এপ্রিল ডক্টর খানকে বেল দেওয়া হয়। ডক্টর খান বলেন ইউপি সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর মধ্যে ডক্টর খানের পরিবারের ব্যবসা বন্ধ হয়। কেউ যোগীকে চটিয়ে তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করতে রাজি ছিলেন না। 10ই জুন 2018 ডক্টর খানের ভাই গুলিবিদ্ধ হন। অপরাধী ধরা পড়েনি। অভিযোগের তীর বাঁশগাঁওয়ের বিজেপি সাংসদ কমলেশ পাসওয়ান এবং তার 2 শাগরেদের দিকে। তারা কেউই গ্রেফতার হননি। 27শে সেপ্টেম্বর 2019 ডক্টর খানকে আদালত নির্দোষ বলে রায় দেয়। ডিসেম্বর মাস 2019, দেশ উত্তাল নাগরিকত্ব আইন এনআরসি নিয়ে, অমিত শাহর ক্রোনোলজি নিয়ে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে লাঠিচার্জ নিয়ে, প্রতিটি শহরে মিছিল, সংবিধান হাতে করে মিছিল, হাম দেখেঙ্গে মানুষের প্রতিবাদ, রোজই সরকার মোদী অমিত শাহ ডিগবাজি খাওয়া, এসব চলছে। আর তারই মধ্যে 12ই ডিসেম্বর 2019 আলিগড় মুসলিম ইউনিভার্সিটির বাইরে এ সৈয়দ গেটে এক সভায় বক্তৃতা রাখলেন। বললেন নাগরিকত্ব বিল নয়, প্রশ্ন এনআরসি নিয়ে, ক্রোনোলজি নিয়ে, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া নিয়ে। 13ই ডিসেম্বর ইউপি পুলিশের এক টাস্ক ফোর্স মুম্বাই থেকে ডক্টর খানকে গ্রেফতার করলো দেশ বিরোধী উস্কানিমূলক ভাষণ দেবার অভিযোগে। আর 10ই ফেব্রুয়ারি 2020, মানে 2 মাস পরেও তার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ হাজির করতে না পারায় তাকে বেল দেওয়া হলো। 13ই ফেব্রুয়ারি তাকে আবার অ্যারেস্ট করা হলো, আর এবার জাতীয় সুরক্ষা আইনে, এবং ওই আইন অনুযায়ী 3 মাস আদালতে পেশ না করেও জেলে রাখা হলো। 26শে জুন ইউনাইটেড নেশনসের তরফে চিঠি লিখে মানবাধিকারের দাবি জানিয়ে ডক্টর খানের মুক্তি চাওয়া হয়। 1 সেপ্টেম্বর 2020 এলাহাবাদ কোর্টে জানায় যে তার বিরুদ্ধে আনা প্রত্যেকটি অভিযোগ ভুয়ো
মিথ্যে। ডক্টর কাফিল খান ছাড়া পেলেন। ইতিমধ্যেই দুদফায় তার 16 মাস কেটে গেছে জেলে। হ্যাঁ, তিনি ছিলেন ষড়যন্ত্রের শিকার। আজ সেই ষড়যন্ত্রের শিকার আমাদের সম্পাদক 232 দিন জেলেই আছেন। আমরা জামিন চাইছি না, মুক্তিও চাইছি না। উই ডিমান্ড ফর জাস্টিস, জাস্টিস ফর কলকাতা টিভি, জাস্টিস ফর কৌস্তব রয়। আজকের এই পর্ব এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।